where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমার নাম ঝুম্পা কুণ্ডু। আমি মালদা বিভূতিভূষণ হাই স্কুলের রসায়নের শিক্ষিকা। পশ্চিমবঙ্গ সরকার এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এই টেলিভাইজড ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে। আজকের এই টেলিভাইজড ক্লাসে আমি সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি ক্লাস 12-এর রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির একটি চ্যাপ্টার রাসায়নিক গতিবিদ্যা আজকে শুরু করতে চলেছি, কেমিক্যাল কাইনেটিক্স। দেখো, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ নিয়ে যখন আমরা আলোচনা করি তখন কতগুলো প্রশ্নের আমরা সম্মুখীন হয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে ধরো একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে A প্লাস বি থেকে সি প্লাস ডি, একটা সমীকরণ দেওয়া হয়েছে। তাহলে এই সমীকরণে বিক্রিয়ক যে রয়েছে এ এবং বি, এরা কি আদৌ পরীক্ষাকালীন শর্তে নিজেদের মধ্যে বিক্রিয়া করবে? নিজেদের মধ্যে বিক্রিয়া করবে কি করবে না, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা তাপগতিবিদ্যা অর্থাৎ কেমিক্যাল থার্মোডায়নামিক্স থেকে কিন্তু আমরা পেয়ে যাই। সেখানে আমরা জানতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি গিভস ফ্রি এনার্জির চেঞ্জ অর্থাৎ ডেল জি যেটা আছে সেটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে। দ্বিতীয় যে প্রশ্নটার আমরা সম্মুখীন হয় যে আদৌ যদি এই রিয়াকশানটা একটা ঘটে, কোনো একটি বিক্রিয়া যদি ঘটে, বিক্রিয়কগুলো যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে, তাহলে সেই বিক্রিয়ায় যে একটা রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়কগুলোর কত অংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে, সেই প্রশ্নটা উত্তর আমরা পেয়ে থাকি রাসায়নিক সাম্যাবস্থা ধারণা থেকে। তৃতীয় প্রশ্ন কি, যে একটা বিক্রিয়াজাত পদার্থের নির্দিষ্ট পরিমাণ তৈরি করতে আমাদের কতটা সময় লাগবে, অর্থাৎ বিক্রিয়ার হার বা গতিবেগ কতটা। এই বিক্রিয়ার হারকে কিভাবে আমরা বাড়াতে পারি বা কমাতে পারি, অর্থাৎ বিক্রিয়ার উপর এছাড়াও আরেকটি প্রশ্ন হচ্ছে বিক্রিয়ার উপর যে হারের উপর যে বিষয়গুলোর উপর যে হারটা নির্ভর করে, সেই বিষয়গুলোকে কিভাবে পরিবর্তন করে আমরা হারকে কমাতে বা বাড়াতে পারি, এবং কোনো একটি রাসায়নিক বিক্রিয়া কোন গতিপথে বা মেকানিজমের মাধ্যমে যাবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে উঠে আসে একটি সমীকরণকে নিয়ে যখন আমরা আলোচনা করি তখন। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমরা পাই এই রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারটি থেকে। রাসায়নিক গতিবিদ্যা কি না, রাসায়নিক গতিবিদ্যা হচ্ছে রসায়নের একটি শাখা, যে শাখায় কোনো একটি কেমিক্যাল রিয়াকশানের কি করা হচ্ছে না হারটাকে বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার গতিটা কতটা হবে, বিক্রিয়ার গতিটাকে কমানো বা বাড়ানো যায় কি না, এবং বিক্রিয়ার সম্ভাব্য গতিপথ কি হবে, এই বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করা হয়, তাকেই আমরা বলে থাকি রাসায়নিক গতিবিদ্যা। দেখো, এই চ্যাপ্টারটির তোমাদের 5 নম্বর ধার্য রয়েছে এবং গোটা চ্যাপ্টারটিকে 4টি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম দিন আমরা আজকে করব হচ্ছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ, সেটা নিয়ে আলোচনা। দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা। তৃতীয় যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে বিক্রিয়ার যে হার সমীকরণ রয়েছে তার বিভিন্ন বিক্রিয়ার সেই সমাকলিত রূপগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং চতুর্থ যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে বিক্রিয়ার হারের উপর উষ্ণতার প্রভাব। তাহলে প্রথম যে ধাপটা রয়েছে সেদিকে আমরা এগিয়ে যাব। আজকে আমরা চেষ্টা করব যে প্রথম যে ইউনিটটা রয়েছে বিক্রিয়ার হার, সেটা কিন্তু শেষ করা, ঠিক আছে? তাহলে দেখো, যে রাসায়নিক বিক্রিয়ার গতি অনুসারে, একটি রাসায়নিক বিক্রিয়ার গতি অনুসারে বিক্রিয়াটি কার গতি কম কার গতি বেশি, এর ভিত্তিতে কোনো একটি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে? প্রথমটাকে আমরা বলি অতি দ্রুত বিক্রিয়া, দ্বিতীয়টি হচ্ছে অতি মন্থর বা ধীর গতি বিক্রিয়া,
এবং তৃতীয়টি হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। প্রথমে যেটা রয়েছে অতি দ্রুত গতির বিক্রিয়া যেগুলো রয়েছে, অতি দ্রুত গতির বিক্রিয়া মানে কি, এখানটাতে কি হচ্ছে, রিঅ্যাক্ট্যান্টগুলোকে তুমি নিচ্ছ, বিক্রিয়কগুলোকে নিচ্ছ, মেশাচ্ছ এবং মেশানোর প্রায় সঙ্গে সঙ্গে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কি কোথায় এই ধরনের দ্রুত বিক্রিয়া আমরা দেখতে পাই? না, দেখো যে সমস্ত অ্যাসিড ক্ষার রিয়াকশনগুলো রয়েছে, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া রয়েছে, অধক্ষেপণ বিক্রিয়া রয়েছে, যে সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা দেখতে পাই যে জলীয় দ্রবণে বিকারকগুলোকে বা বিক্রিয়কগুলোকে মেশানোর পর বিক্রিয়কের মধ্যে অবস্থিত যে মৌলগুলো রয়েছে তাদের যে যদি জারণ সংখ্যার কোনো রকম পরিবর্তন না হয়, সেই বিক্রিয়াগুলো কিন্তু অতি দ্রুত গতিতে সম্পন্ন হয়। ঠিক আছে, কারণ কি না, এই বিক্রিয়াগুলোতে শুধুমাত্র আয়নগুলো অংশগ্রহণ করে, কোনো রকম সমযোজী বন্ধনের গঠন বা ভাঙন কিন্তু হয় না। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো কি অ্যাসিড ক্ষার রিয়াকশন, যেমন তোমাদের জানা আছে অ্যাসিড ধরো হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নিজেদের মধ্যে রিয়াকশন করে কি তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ এবং জল। অধক্ষেপণ বিক্রিয়া যেমন সিলভার নাইট্রেট তুমি নিচ্ছ, সিলভার নাইট্রেট নেওয়ার পর এর সাথে যদি আমরা যে কোনো ক্লোরাইড ধরো সোডিয়াম ক্লোরাইড মেশানো হলো, তাহলে এখান থেকে কিন্তু সিলভার ক্লোরাইডের আমরা জানি অধক্ষেপ পড়ে যায়, তার সাথে সোডিয়াম নাইট্রেট কিন্তু উৎপন্ন হয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে অতি দ্রুত বিক্রিয়া। বিক্রিয়াগুলো এত দ্রুত সম্পন্ন হয় যে এদের হার কিন্তু আমরা বা এই বিক্রিয়ার গতিবেগ কিন্তু পরীক্ষার দ্বারা নির্ণয় করা যায় না। দ্বিতীয় যে ক্যাটাগরিতে আমরা চলে আসছি সেটা হচ্ছে অতি ধীর গতির বিক্রিয়া। নর্মাল টেম্পারেচার এবং প্রেশার যদি না হয়, সাধারণ উষ্ণতা এবং চাপে দেখা যাচ্ছে যে কিছু কিছু বিক্রিয়া আছে দীর্ঘদিন ধরে চলতে থাকে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে যেন তোমার বিক্রিয়াটা ঘটছেই না। কীরকম, যদি এক টুকরো লোহার পেরেককে তুমি যদি খোলা বাতাসে ফেলে রাখো, মরচে ধরতে দীর্ঘদিন সময় লাগে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং তাতে মরচে পড়বে। এছাড়াও যদি তুমি অনুঘটকের অনুপস্থিতিতে নর্মাল টেম্পারেচার প্রেশারে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসকে মিশিয়ে দীর্ঘদিন ফেলে রেখে দাও, সেক্ষেত্রেও আমরা কিন্তু দেখব কোনো রকম বিক্রিয়া ঘটছে বলে আমাদের মনে হয় না। এই বিক্রিয়ার যে বেগ সেটাও কিন্তু পরীক্ষার দ্বারা নির্ণয় করা যায় না, কারণ যে অতি ধীর গতিতে হচ্ছে, যার ফলে বিক্রিয়ার বেগ নির্ণয় করা যাচ্ছে না। 3 নম্বর চলে আসি আমরা মধ্যম গতি বিক্রিয়া। মধ্যম গতি মানে এদের যে বিক্রিয়ার রেট অফ রিয়াকশন রয়েছে সেটা কি না, খুব বেশিও না আবার খুব কমও না, মধ্যম গতির। তাহলে যেমন কি, যেমন তোমার রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইডের তুমি বিয়োজন ঘটাচ্ছ, হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের ফলে কি তৈরি হয়, জল আর অক্সিজেন তৈরি হচ্ছে। এবার অনুঘটকের উপস্থিতিতে যখন তুমি এই জলীয় দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন ঘটাচ্ছ, সেই যে বিক্রিয়াটা সেটা হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। অথবা সুক্রোজ যে রয়েছে C12H22O11, এর যদি আম্লিক মাধ্যমে তুমি আর্দ্র বিশ্লেষণ ঘটাও, আম্লিক মাধ্যমে যদি আর্দ্র বিশ্লেষণ ঘটাও, তাহলে খুব কমন রিয়াকশন আমরা জানি এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন হয়, C6H12O6, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আণবিক সংকেত একই। তাহলে এইভাবে আমরা এই বিক্রিয়াগুলো হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। এদের রেট অফ রিয়াকশন কিন্তু রিয়াকশন রেট আমরা কিন্তু পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি। তাহলে এই রকমভাবে একটি রাসায়নিক বিক্রিয়াকে তার গতি অনুসারে আমরা দেখতে পাচ্ছি অতি দ্রুত গতির বিক্রিয়া, অতি ধীর গতির বিক্রিয়া এবং মধ্যম গতির বিক্রিয়া, এই 3টি ভাগে কিন্তু আমরা ভাগ করে ফেলেছি। এইবার তোমাদের প্রথম যে জিনিসটা এবার জানতে হবে সেটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়া হার কি। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়া হার। তাহলে গতিবেগ মানে কি হচ্ছে, একক সময় তোমাকে নির্ণয় করতে হবে এবং বিক্রিয়া হার মানেও তাই, ঠিক একই আমরা জানি যখন হার বার করতে হয় তখন আমাদের ঠিক একক সময় নির্ণয় করতে হয়। একক সময় কি নির্ণয় করতে হবে না, তোমাকে নির্ণয় করতে হবে যে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ঠিক আছে। এবার প্রতি একক সময়ে একটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে বিক্রিয়কগুলো রয়েছে প্রতি একক সময়ে তার কতটা পরিমাণ অন্তর্হিত হচ্ছে, বা প্রতি একক সময় ওই বিক্রিয়াটা হওয়ার ফলে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা কতটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে একক সময়ে যখন বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থে তুমি
গাঢ়ত্বের পরিবর্তনটা লক্ষ্য করছো সেটাই হচ্ছে কিন্তু বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে আমরা আবার আলোচনা করছি। আবারও বলছি, দেখো প্রতি একক সময়ে অর্থাৎ কি পার ইউনিট টাইমে তোমাকে দেখতে হবে বিক্রিয়াজাত পদার্থ যে পরিমাণ উৎপন্ন হচ্ছে বা বিক্রিয়ক পদার্থ যতটা অন্তর্হিত হচ্ছে তাকেই বলা হচ্ছে বিক্রিয়ার হার। ঠিক আছে, দেখো যখন সিস্টেমটা কোনো একটা রিয়াকশন শুরু হচ্ছে সেই সিস্টেমের মধ্যে তখন প্রথমে ফার্স্টে বিক্রিয়ক থাকে, রিয়াক্ট্যান্ট থাকে, তখন কিন্তু বিক্রিয়াজাত পদার্থ দ্রবণের মধ্যে থাকে না। তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সেই মুহূর্তে কি হচ্ছে, সর্বাধিক হচ্ছে, এবং বিক্রিয়াজাত পদার্থের কিন্তু গাঢ়ত্ব হচ্ছে 0। তাহলে যখন রিয়াকশনটা স্টার্ট হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হচ্ছে সর্বাধিক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব হচ্ছে সর্বনিম্ন বা 0, যেহেতু সে তখনও উৎপন্ন হয়নি। এবার যত সময় যেতে থাকছে তত কি হচ্ছে, বিক্রিয়ক পদার্থ যে রয়েছে তার গাঢ়ত্ব কি হবে, ক্রমশ কিন্তু কমতে থাকবে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বটা ধীরে ধীরে বাড়তে থাকবে, আমরা এটা জানি। তাহলে কি হচ্ছে, দেখো এবার যদি গাঢ়ত্ব বনাম সময়ের তুমি লেখচিত্রটা লক্ষ্য করো তাহলে সেক্ষেত্রে তুমি লক্ষ্য করতে পারবে যে দেখো আমরা কি বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর আমি রাখছি সময় এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি গাঢ়ত্ব যদি রাখি, ধরো এইখানটাতে রয়েছে গাঢ়ত্ব বিক্রিয়ক পদার্থের। এবার যত সময়টা যেতে থাকবে তত কি হবে, তার গাঢ়ত্ব কিন্তু ক্রমশ কমতে থাকছে, তাই তো। ধরা যাক যে বিক্রিয়া শুরু হয়েছিল যখন 0 টাইম, সেখান থেকে কিছুটা সময় যদি আমরা এগিয়ে যাই, এটা ধরো টি টাইমে আমি দেখতে পাচ্ছি গাঢ়ত্ব হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থের লেখচিত্র। তাহলে টি টাইম যখন ছিল তার গাঢ়ত্ব কোথায় ছিল, দেখো এইখানটাতে। ঠিক আছে, এবার টাইম আরও তুমি এগিয়ে দিলে, ঠিক আছে, টি টাইম থেকে T1 টাইম থেকে ধরো আমরা চলে গেছি T2 টাইমে, তাহলে গাঢ়ত্বর আমরা কোথায় পয়েন্টটা পাচ্ছি, এইখানটাতে, এবং তার রেসপেক্টিভ যে গাঢ়ত্বের বিন্দুটা সেটা হচ্ছে এখানে। তাহলে ছিল এখানে, গাঢ়ত্বটা নেমে চলে এলো এখানে, তার মানে গাঢ়ত্ব কমে যাচ্ছে। তার মানে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে আমরা জানি যখন রিয়াকশনটা শুরু হচ্ছে যত সময় যেতে থাকছে তত কিন্তু গাঢ়ত্ব বিক্রিয়কের কমছে। ঠিক একইভাবে যদি তুমি লক্ষ্য করো যে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি তুমি সময় এবং গাঢ়ত্বের যদি লেখচিত্র অঙ্কন করো তাহলে ঠিক উল্টো ঘটনাটাই ঘটবে। যত সময় যাবে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব তত কি হবে, বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়াজাত পদার্থের এটা হচ্ছে লেখচিত্র। তাহলে ধরা যাক যে যখন টাইম 0 থেকে যখন কিছুটা সময় আমরা এগিয়েছি, বিক্রিয়াটা কিছুটা ঘটেছে, সেই ঘটে যাওয়া টাইমের পর ধরলাম T1 টাইম, সেখানে গাঢ়ত্ব কোথায় আছে, দেখো এখানে, এই পয়েন্টে তুমি গাঢ়ত্ব পেলে। এবার আরও কিছুক্ষণ যখন রিয়াকশন হচ্ছে তখন আমি গাঢ়ত্বের যে পয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, এবং তার রেসপেক্টিভ যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা। তাহলে গাঢ়ত্ব দেখো এইখানে ছিল, চলে এলো এইখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাঢ়ত্ব বিক্রিয়াজাত পদার্থের বাড়ছে এবং বিক্রিয়ক পদার্থের কিন্তু গাঢ়ত্ব কি হচ্ছে না, কমে যাচ্ছে সময়ের সাথে। তাহলে এই রকমভাবে আমরা কি বলতে পারি না, এবার আমরা বিক্রিয়ার হারকে কিন্তু গাঢ়ত্ব বৃদ্ধি বা হ্রাসের হার হিসেবেও কিন্তু দেখানো যেতে পারে। কীরকম ভাবে, তাহলে প্রতি একক সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে হ্রাস হচ্ছে বা প্রতি একক সময়ে বিক্রিয়াজাত পদার্থের যে গাঢ়ত্বের বৃদ্ধি হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে বিক্রিয়া হার। বোঝা গেল? তাহলে বিক্রিয়া হার, আবারও আমি বলছি যে প্রতি একক সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে হ্রাস হচ্ছে বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের যে বৃদ্ধি হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু তোমার বিক্রিয়া হার বা রিয়াকশন রেট। তাহলে এবার আমাদেরকে একটি সাধারণ যদি আমরা একটা বিক্রিয়া নিয়ে নিই, ধরা যাক যে এ বিক্রিয়কটি বি বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে। তাহলে ওপরে লিখছি, ধরা যাক যে এ বিক্রিয়কটি বি বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে বিক্রিয়া শুরু হওয়ার ধরো T1 টাইম যখন ছিল তখন এর গাঢ়ত্ব ছিল A1, মোলার গাঢ়ত্বকে আমরা এইভাবে প্রকাশ করছি, এবং বি এর মোলার গাঢ়ত্ব ছিল B1। এবার আরও সময় কিছুটা এগিয়ে যাওয়ার পর ধরো T2 টাইমে A1 গাঢ়ত্ব হয়ে গেল আমাদের A2 এবং বি এর গাঢ়ত্ব হয়ে গেল B2। ঠিক আছে, তাহলে এই যে টাইম গ্যাপ, এই যে সময়ের অবকাশ, সেটাকে আমরা
T2 মাইনাস T1 আমরা কি ধরে নিচ্ছি, তাহলে ডেল্টা টি ধরে নিচ্ছি। এই সময় অবকাশের মধ্যে এর গাঢ়ত্বের কতটা পরিবর্তন হয়েছে এবং বি এর গাঢ়ত্ব কতটা পরিবর্তন হয়েছে, তারপর আমরা একক সময়ে যদি নির্ণয় করি তাহলে কিন্তু বিক্রিয়ার হার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বার করছি, আমরা এবার বিক্রিয়ার হার বার করছি। হার মানেই হচ্ছে একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন। তাহলে দেখো ডেল্টা টি সময়ে এর গাঢ়ত্বের তুমি পরিবর্তন বার করছো, সেটা কি হচ্ছে A2 মাইনাস A1, A2 মাইনাস A1। তাহলে A2 মাইনাস A1 একটু আগে আমরা লেখচিত্রতে লক্ষ্য করলাম যে যত সময় যাচ্ছে গাঢ়ত্ব তত কমছে, তাহলে পরের গাঢ়ত্ব যে রয়েছে এ সেটা হচ্ছে কম। তার মানে যেহেতু A2 লেস দেন A1, সুতরাং এটা অবশ্যই একটি নেগেটিভ হবে, নেগেটিভ মান হবে। তাহলে গাঢ়ত্বের কি হচ্ছে না হ্রাস হচ্ছে, এর গাঢ়ত্বের হ্রাস হচ্ছে। যে বিক্রিয়ক পদার্থ যত সময় যাচ্ছে বিক্রিয়ক পদার্থের কিন্তু গাঢ়ত্বের হ্রাস হচ্ছে, সেই জন্য পরিবর্তনটা আমাদের নেগেটিভ আসছে। এবার তাহলে কি হচ্ছে, এর গাঢ়ত্বের পরিবর্তন আমাদের বেরিয়ে গেছে। ঠিক একইভাবে ডেল্টি সময়ে তুমি বি এর গাঢ়ত্বের যদি পরিবর্তনটা নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, B2 মাইনাস B1 পাচ্ছি। এবার যেহেতু B2 B1 এর থেকে বড়, যেহেতু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে সময়ের সঙ্গে, সুতরাং এটা কিন্তু আমাদের পজিটিভ হচ্ছে। এইবার আমরা হার নির্ণয় করব। তাহলে দেখো এর গাঢ়ত্বের পরিবর্তন আমরা পেয়ে গেছি। তাহলে এর অন্তর্হিত হওয়ার হার কত হচ্ছে আমাদের, A2 মাইনাস A1। হার বার করছি একক সময়ে, তাহলে ডেল্টা টি। তাহলে এই যে পরিবর্তনটা, এটাকে আমরা কি করছি, এটাকে কিন্তু আমরা ডেল্টা এ হিসেবে দেখাচ্ছি। তাহলে এই পরিবর্তনটা অবশ্যই নেগেটিভ, সেই জন্য ডেল্টা মাইনাসের আগে মাইনাস বসে গেল। তাহলে এটা হচ্ছে এর অন্তর্হিত হওয়ার হার। ঠিক একইভাবে যদি আমরা নির্ণয় করি বি এর অন্তর্হিত হওয়ার হার কতটা হচ্ছে, তাহলে বি এর অন্তর্হিত হওয়ার হার হচ্ছে তাহলে B2 মাইনাস B1 ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এটা হচ্ছে তোমার পজিটিভ এবং এর মান হচ্ছে ডেল্টা বি বাই ডেল্টা টি। দেখো এ এবং বি যখন আমরা রিয়াকশনটা দেখেছিলাম দুটোরই সহগ সমান ছিল, তাই তুমি রিয়াকশন রেট অফ রিয়াকশন আমরা এভাবে দেখাতে পারি যে আর সমান সমান কি হচ্ছে না বিক্রিয়ার হার আমরা কি বলেছিলাম যে এর অন্তর্হিত হওয়ার হার রিয়াক্ট্যান্টের এবং প্রোডাক্টের উৎপন্ন হওয়ার হার কিন্তু সমান। তাহলে এই দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ রেট অফ রিয়াকশন কি হয়ে যাচ্ছে মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এটা কার সাথে সমান হয়ে যাচ্ছে, ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি এর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা রেট অফ রিয়াকশন কিন্তু নির্ণয় করে থাকি। এবার এই রেট অফ রিয়াকশনগুলো দুই ক্ষেত্রে, অর্থাৎ যদি রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের সহগ যদি সমান হয় সেক্ষেত্রে কিভাবে প্রকাশ করি, এবং যদি সহগও ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে কি করে প্রকাশ করি, তাহলে সেটা এবার আমরা দেখব যে বিক্রিয়া হারের উপস্থাপনা বা রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন রেট। সেটা কি করে দেখিয়ে থাকি, যদি সহগ সমান হয় সেটাকে আমাদের প্রথম ক্ষেত্র হিসেবে যদি ধরে নিই যে একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে A প্লাস বি, সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে C প্লাস ডি। দেখো এখানে A B C D প্রত্যেকটার কিন্তু সহগ সমান, তার মানে কি দাঁড়াচ্ছে এক মোল A এর সাথে এক মোল B বিক্রিয়া করছে এবং তার ফলে এক মোল C এবং এক মোল D উৎপন্ন হচ্ছে। অর্থাৎ বিক্রিয়াটি শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময় পর এর গাঢ়ত্বের হ্রাস কি হবে, যতটাই এ খরচ হয়ে যাচ্ছে বিও ঠিক ততটাই খরচ হবে, সি ঠিক ততটাই উৎপন্ন হবে এবং ডিও ঠিক ততটাই উৎপন্ন হবে।
অর্থাৎ আমাদের কি দাঁড়াচ্ছে না, বিক্রিয়া শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমরা দেখতে পাবো যে এর অন্তর্হিত হওয়ার হার তার মানে সমান হচ্ছে কার সাথে, বি এর অন্তর্হিত হওয়ার হারের সাথে, এবং ঠিক সেই সঙ্গেই কিন্তু ঠিক হয়ে যাবে সি এর উৎপন্ন হওয়ার হার এবং ডি এর উৎপন্ন হওয়ার হার, সবটা কিন্তু সমান হয়ে যাচ্ছে যেহেতু প্রত্যেকটার কিন্তু সহগ সমান। তাই আমরা দেখতে পাই যে রেট অফ রিয়াকশন তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাহলে যে এ কতটা অন্তর্হিত হচ্ছে তার মানে নেগেটিভ সাইন চলে এলো, ডেল্টা এ বাই ডেল্টা টি। বি কতটা অন্তর্হিত হলো সেটাও নেগেটিভ, ডেল্টা বি ডেল্টা টি। সি উৎপন্ন হচ্ছে, গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটা পজিটিভ, ডেল্টা টি। আর এখানে চলে আসছি আমরা ডেল্টা ডি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এই রকমভাবে যদি সহগ সমান হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিক্রিয়া হারকে এইভাবে কিন্তু প্রকাশ করব। যেমন একটি রিয়াকশন আমাদের জানা আছে ফসফরাস পেন্টাক্লোরাইড, সেখান থেকে ভেঙে কি হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়ে যাচ্ছে, তাহলে সবগুলো সহগ সমান। তাহলে এই ক্ষেত্রে তুমি রেট অফ রিয়াকশন কি করে দেয়, রিয়াকশন রেট কিভাবে দেখাবে, তাহলে সেক্ষেত্রে আর সমান সমান হয়ে যাচ্ছে আমার যে এর যতটা আমার গাঢ়ত্বের হ্রাস হচ্ছে, অর্থাৎ কি মাইনাস ডেল্টা PCl5 ডেল্টা টি। এটা কি হবে, এর উৎপন্ন এবং এর উৎপন্ন হওয়ার হারের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ ডেল্টা PCl3 ডেল্টা টি সমান হয়ে যাচ্ছে ডেল্টা ক্লোরিনের উৎপন্ন হওয়ার পরিবর্তন আর ডেল্টা টি দিয়ে আমরা ডিভাইড করে দিচ্ছি। এইভাবে আমরা রিয়াকশন রেটটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকি। এইবার যদি রিয়াকশন যেটা হচ্ছে সেক্ষেত্রে যদি সহগ সমান না হয় তার ক্ষেত্রে আমরা রিয়াকশন রেট কিভাবে দেখাই, ধরা যাক একটি বিক্রিয়া আমরা নিয়ে নিচ্ছি, ধরো এ বিক্রিয়া করছে 3Bর সাথে নিয়ে 2C তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এর যে সহগ সেটা 1, এর সহগ 3, এর সহগ হচ্ছে 2, তার মানেটা কি দাঁড়ালো যে 1 মোল এ 3 মোল বি এর সাথে বিক্রিয়া করার পর 2 মোল সি উৎপন্ন করছে। তাহলে যে একটা নির্দিষ্ট সময় অবধি আমরা যদি রিয়াকশনটা চলছে ধরে নিলাম যে বিক্রিয়াটা শুরু হলো এবং তারপর টি টাইম অবধি গেল, এরপর মিডিয়ামের মধ্যে তুমি দেখতে পাচ্ছ 1 মোল এ যদি খরচ হয় তার মধ্যেই সেই সময়ের মধ্যে কিন্তু 3 মোল বি খরচ হয়ে গেছে। 3 মোল বি খরচ হয়ে গেছে মানে কি যে এর ভাঙনের হার তাহলে আরও বেশি, তাহলে এর যে ভাঙনের হার বা এর অন্তর্হিত হওয়ার হার সেই হারটা কিন্তু কম, এই হারটা তাহলে বি এর অন্তর্হিত হওয়ার প্রায় 1/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর অন্তর্হিত হওয়া কে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই সেটা কিন্তু বি এর অন্তর্হিত হওয়ার হারের সাথে সমান হয়ে যাচ্ছে। আবারও বলছি দেখো, যদি আমরা দেখতে পাচ্ছি কি সেখানটাতে যে 1 মোল এ 3 মোল বি এর সাথে বিক্রিয়া করছে, তাই তো, তার মানে বিক্রিয়া শুরু হওয়ার যদি একটা নির্দিষ্ট সময় অবধি আমরা যাই তাহলে সেক্ষেত্রে দেখব যে টি টাইম পরে 1 মোল এ 3 মোল বি এর সাথে বিক্রিয়া করছে, মানে যে সময়ে 1 মোল এ খরচ হচ্ছে সেই সময়ের মধ্যে কিন্তু 3 মোল বি অলরেডি খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3 ইন্টু এর অন্তর্হিত হওয়ার হার, এটা কার সাথে সমান হবে, বি এর অন্তর্হিত হওয়ার হারের সাথে কিন্তু সমান হয়ে যাচ্ছে। কেন হলো বোঝা গেল তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিক্রিয়া শুরু হওয়ার টি টাইম পরে এর 1 মোল ভাঙতে ভাঙতে এর 3 মোল ভেঙে গেছে, তাহলে এর ভাঙনের হার কি 3 গুণ এর থেকে, ঠিক আছে। তাহলে একে আমরা কি করছি, বি এর ভাঙনের হার এর ভাঙনের হারের তার মানে 3 গুণ, তাহলে এইটাকে এবার এর অন্তর্হিত হওয়ার হার কত হচ্ছে আমাদের, তাহলে এটা নেগেটিভ ডেল্টা এ বাই ডেল্টা টি। বি এর অন্তর্হিত হওয়ার হার হচ্ছে ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এই রকমভাবে আমরা বি এর অন্তর্হিত হওয়ার হার বের করে নিলাম। এইবার আমরা দেখতে পাচ্ছি 1 মোল এ ভাঙতে গেলে অলরেডি 2 মোল সি উৎপন্ন হয়ে যাচ্ছে, তাহলে এর উৎপন্ন হওয়ার হার এর ভাঙনের হারের দ্বিগুণ, তার মানে
টু ইন্টু এর অন্তর্হিত হওয়ার হার এটা কি হচ্ছে সি এর উৎপন্ন হওয়ার হারের সাথে সমান হয়ে যাচ্ছে। এই হারের সাথে কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে টু ইন্টু এর অন্তর্হিত হওয়ার হার হচ্ছে ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি সমান সমান হয়ে যাচ্ছে ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এইবার দেখো তুমি দেখতে পাচ্ছ যে এর অন্তর্হিত হওয়ার হার, বি এর অন্তর্হিত হওয়ার হার এবং সি এর অন্তর্হিত হওয়ার হার কিন্তু ভিন্ন ভিন্ন, সবগুলো কিন্তু আলাদা। তার মানে কি দাঁড়াচ্ছে যে একটি রিয়াকশনের তিন রকমের তাহলে কি রিয়াকশন রেট হবে, সেটা তো সম্ভব না। তাহলে তাকে একটা রিয়াকশন রেটে আমরা কিভাবে প্রকাশ করে থাকি দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিয়াকশন রেট কি হচ্ছে না এর অন্তর্হিত হওয়ার হারের সাথে সমান হচ্ছে। তাহলে এইটা সমান সমান কি তুমি এখানে কি পেয়েছো, এটা সমান সমান তাহলে তিনটা এদিকে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে তিন যদি ভাগ হয়ে যায় এটা সমান সমান হচ্ছে -1/3 ডেল্টা বি ডেল্টা টি। ঠিক একইভাবে এইটা সমান সমান কি হচ্ছে, দুই এদিকে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে হাফ ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি সমীকরণটাতে সহগগুলো রিঅ্যাকট্যান্টের সমান না হয় তার ক্ষেত্রে রিয়াকশন রেট কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। ইন জেনারেল যদি তুমি রিয়াকশনটাকে এইভাবে প্রেজেন্ট করো যে ধরো রিয়াকট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে আর কি হয়ে যাচ্ছে পি এ কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর সহগ আমরা ধরে নিচ্ছি নিউ আর এবং এর সহগ হচ্ছে নিউ পি। তাহলে সেই ক্ষেত্রে তুমি রেট অফ রিয়াকশন কি লিখবে, তাহলে এর গাঢ়ত্ব কমবে, তাহলে মাইনাস উল্টে দিতে হবে এর সহগটার কি হচ্ছে অনুন্নক নিয়ে নিচ্ছি আমরা যে নিউ আর কি হচ্ছে না ডেল্টা আর বাই ডেল্টা টি সমান সমান হচ্ছে 1/নিউ পি, এটা উৎপন্ন হচ্ছে তাহলে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এই রকমভাবে ইন জেনারেল আমরা কিন্তু প্রকাশ করতে পারছি যে কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা সেক্ষেত্রে কি করব, যে রিয়াকশন রেটটা রিয়াক্টেন্ট যেটা থাকছে তার হ্রাসের হারটা কি করতে হবে সহগ দিয়ে এইভাবে ভাগ করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রিয়াকশন রেট। তারপরে এবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে নেক্সট পয়েন্টে চলে যাব। হ্যাঁ, এবার আমরা পড়ছি গড় বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার অ্যাভারেজ রিয়াকশন রেট কি না, তুমি একটা সময়ের ব্যবধান নাও, ধরো সেই ব্যবধানটা আধ ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট, এইরকম একটা সময়ের যখন আমরা ব্যবধানে কোনো একটি রিয়াকশনে অংশগ্রহণকারী বিক্রিয়ক বা বিক্রিয়াজাত যে পদার্থগুলো রয়েছে তাদের গাঢ়ত্বের পরিবর্তন এবং ওই যে সময়ের ব্যবধান তুমি নিয়েছো তার যখন অনুপাত করছো সেটাই হচ্ছে গড় বিক্রিয়া হার। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যখন আমরা রিয়াকশন রেটটা বার করছি এবং ব্যবধানটা বেশ অনেকক্ষণ সময়ের যখন ব্যবধান হচ্ছে তখন যে রিয়াকশন রেটটা পাচ্ছি সেটাই হচ্ছে গড় বিক্রিয়া হার। তাহলে গড় বিক্রিয়া হার কাকে আমরা বলছি, আবারও বলছি, দেখো কোনো একটি রিয়াকশন ঘটছে, ধরো কোনো একটি রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এবার একটা নির্দিষ্ট সময় গ্যাপ নিয়ে নিচ্ছি আমরা, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান নিয়ে নিচ্ছি। এবার সেই সময়ের ব্যবধানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে সেই গাঢ়ত্বের পরিবর্তনের সঙ্গে সময়ের ব্যবধানের যে অনুপাত সেটাই হচ্ছে গড় বিক্রিয়া হার। ঠিক আছে, বোঝা গেল তাহলে যে গড় বিক্রিয়া হার কি। তাহলে ধরা যাক যে একটি বিক্রিয়া হচ্ছে আর কনভার্ট হয়ে যাচ্ছে পিতে, তাহলে আর যদি কনভার্ট হয়ে যায় পিতে, ধরা যাক যে T1 টাইমে আর এর মোলার গাঢ়ত্ব ছিল R1 এবং পি এর মোলার গাঢ়ত্ব ছিল P1। T2 টাইমে আর এর গাঢ়ত্ব হয়ে গেল R2 এবং এর গাঢ়ত্ব হয়ে গেল P2। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে রিঅ্যাকট্যান্ট যে রয়েছে তার গাঢ়ত্ব ক্রমশ কি হচ্ছে সময়ের সঙ্গে হ্রাস পাচ্ছে এবং প্রোডাক্টের যে গাঢ়ত্ব আছে সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। তাই যদি হয় তাহলে এই সময়ের ব্যবধান যেটা দেওয়া আছে আমাদের ডেল্টা টি টাইম, সেই ডেল্টা টি টাইমের মধ্যে এবার আমরা রিঅ্যাকশন রেটটা নির্ণয় করব। তাহলে রেট অফ রিঅ্যাকশন কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ R1 - R2 যেটা গাঢ়ত্বের যেটা পরিবর্তন হচ্ছে
সেই গাঢ়ত্বের পরিবর্তন যেটা, তার সাথে কার অনুপাত নির্ণয় করতে হবে না ডেল্টা টি যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ রিয়াকশন রেট। তাহলে এইখানে যেটা রয়েছে সেটা একটা নেগেটিভ মান হয়, কেন কমে যায় সেটা আমরা আগেই আলোচনা করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ হবে। তাহলে ডেল্টা কি হচ্ছে না কনসেন্ট্রেশন অফ আর মানে মোলার গাঢ়ত্ব আর এর এবং ডেল্টা টি এটাই হচ্ছে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে তোমার কি হচ্ছে অ্যাভারেজ যে রিয়াকশান রেট সেটা। ঠিক একইভাবে অ্যাভারেজ রিয়াকশান রেট আমরা বার করতে পারি প্রোডাক্টের রেসপেক্টে, যে কতটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট পি। তাহলে পি এর গাঢ়ত্বের যেটা পরিবর্তন হচ্ছে, গাঢ়ত্বের পরিবর্তন আগে ছিল পি টু থেকে পি ওয়ানের, পি ওয়ান থেকে পি টু অর্থাৎ বৃদ্ধি পেয়ে গেছে পি ওয়ান পি টু থেকে পি ওয়ান, তাহলে মাইনাস করে দিলাম আমরা। এটা ডেল্টা টির রেসপেক্টে যে অনুপাতটা হচ্ছে সেটাই হচ্ছে আর অ্যাভারেজ। তাহলে সেখানে গাঢ়ত্বের কতটা পরিবর্তন হচ্ছে, তাহলে ডেল্টা পি বাই ডেল্টা টি। যেহেতু সহগ সমান তুমি তাই অ্যাভারেজ রিয়াকশান রেটটাকে আমরা সমান করে দিতে পারি। তাহলে অ্যাভারেজ রিয়াকশান রেট কি হয়ে গেল আমাদের, যে মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি, আর এটা হয়ে গেল ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এই রকমভাবে যে কোনো রিয়াকশানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে গড় বিক্রিয়া হার নির্ণয় করতে পারি। কিছুই না, গড় বিক্রিয়া হার কী করলাম, একটা নির্দিষ্ট সময় গ্যাপে বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে বিক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যখন বিক্রিয়াটা হচ্ছে সেই সময়ের ব্যবধানে গাঢ়ত্বের যে পরিবর্তন হলো সেটা নির্ণয় করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গড় বিক্রিয়া হার নির্ণয় করা হলো, এই গড় বিক্রিয়া হার কিন্তু বিক্রিয়ার প্রকৃত বিক্রিয়ার হার নয়। কেন নয়, কারণ হচ্ছে এই যে তুমি অ্যাভারেজ রিয়াকশান রেট নির্ণয় করেছো এটা কিন্তু টাইম টি টু এবং টি ওয়ানের মাঝে এবং টি টু এবং টি ওয়ান সময়ে, ধরো যে তুমি 12টা থেকে স্টার্ট করে 12টা 30 অবধি গেছো, তার মানে 12টা থেকে স্টার্ট করছো যে 12টা টু 12টা 30 সমস্ত সময় তার মানে রিয়াকশান রেট সমান থাকবে। বাস্তবে তো সেটা সম্ভব নয়, কারণ হচ্ছে রিয়াকশান রেট আমরা জানি যে কি হচ্ছে বিক্রিয়ার হার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক বিক্রিয়কের। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব যত টাইম যাচ্ছে তত কমছে, তাহলে বিক্রিয়ার হারও কিন্তু কমে যাচ্ছে। তাই একটা নির্দিষ্ট সময় গ্যাপে লং টাইমে যখন তুমি বার করছো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ যে রিয়াকশান রেটটা রয়েছে সেটা কিন্তু প্রকৃত বিক্রিয়ার হার নয়। তারপর এবার আমরা চলে আসবো তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি। তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি, যে সময় গ্যাপটা তুমি নিচ্ছিলে সেটা যদি খুব ক্ষুদ্র হয়, মানে খুব অল্প সময়ের গ্যাপে এবার তুমি রিয়াকশন রেট নির্ণয় করছো, ঠিক আছে। তাহলে তার মানেটা কি হচ্ছে, একটা রিয়াকশন চলছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো একটা মুহূর্তে, ঠিক আছে, অল্প সময়ের গ্যাপে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের যে আমরা দেখছি যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস হচ্ছে এবং সেই হ্রাসের হার নির্ণয় করে ফেলো ওই অল্প সময়ের গ্যাপে। ঠিক তেমনভাবে বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হচ্ছে ওই স্বল্প সময়ের মধ্যে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কতটা বৃদ্ধি হচ্ছে তার হারটা নির্ণয় করে ফেলো, তাহলে সেটাই হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তাহলে আবারও বলছি, তাৎক্ষণিক বিক্রিয়ার হার কাকে বলছি, যখন অল্প সময় গ্যাপে আমরা বিক্রিয়ার হারটা নির্ণয় করছি। তার মানে কি দাঁড়াচ্ছে, কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে বিক্রিয়কগুলো রয়েছে তাদের গাঢ়ত্বের যে হ্রাসের হার অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের উৎপন্ন হওয়ার হার তাকেই আমরা বলবো তাৎক্ষণিক বিক্রিয়া হার, ঠিক আছে। তাহলে এই রকম ভাবে আমরা ধরে নিচ্ছি যে এ রিঅ্যাক্ট্যান্ট বি প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে বিক্রিয়াটা শুরু হওয়ার টি টাইমে আমরা ধরে নিচ্ছি টি সময়ে এ এবং বি এর মোলার গাঢ়ত্ব হচ্ছে এইটা। এবার এই টি সময়ের পর ক্ষুদ্র সময় গ্যাপ আমরা নিব ডেল্টা টি, ঠিক আছে। এই ডেল্টা টি সময়ে এর গাঢ়ত্বের পরিবর্তন আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইটা এবং এর গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে এইটা। তাহলে এবার যদি আমরা দেখি যে এই পরিবর্তনটা তো নেগেটিভ আর এই পরিবর্তনটা হচ্ছে পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি করব আমরা না, স্বল্প সময় গ্যাপে যেখানে এই যে ডেল্টা টি এটা টেন্স টু জিরো, প্রায় জিরোর কাছাকাছি, খুব অল্প সময়ের গ্যাপে নির্ণয় করছি, সেই ক্ষেত্রে
যদি তুমি রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে যদি বার করো তাৎক্ষণিক বিক্রিয়ার হার, সেক্ষেত্রে আমরা দেখব কি যে ডেল্টা টি 0, তাহলে এখানটাতে কি হয়ে যাচ্ছে নেগেটিভ ডেল্টা এ ডেল্টা টি। তাহলে এই যে ডেল্টা আমরা ব্যবহার করছি, সময় যেহেতু খুব স্বল্প, এই সময়ের ব্যবধানটা খুব কম হওয়ার জন্য এই ডেল্টার বদলে আমরা ডি কথাটা লিখতে পারি, ডি এ ডিটি। তাহলে এখানে চলে আসছে আমাদের নেগেটিভ। এটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার রিঅ্যাকট্যান্টের সাপেক্ষে। এবার তাৎক্ষণিক বিক্রিয়ার হার যদি আমরা নির্ণয় করি, তাৎক্ষণিক বিক্রিয়ার হার আমরা নির্ণয় করছি প্রোডাক্টের সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে লিমিট টেন্স টু 0, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ডেল্টা বি বাই ডেল্টা টি। তাহলে ঠিক একইভাবে সময়ের গ্যাপ যেহেতু খুব কম, তাই আমরা ডেল্টার বদলে ডি ব্যবহার করব, ডিবি বাই ডি টি। এবার এ আর বি এর সহগ যেহেতু সমান, তাই তাৎক্ষণিক বিক্রিয়ার হারের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি যে এইখান থেকে রিঅ্যাকশন রেট কি হয়ে যাচ্ছে, তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার আর সমান সমান হয়ে যাচ্ছে আমার, এই দুটো সমান করে দিব তাহলে, যে মাইনাস ডি এ ডিটি, আর এটা হয়ে যাচ্ছে প্লাস ডিবি ডিটি। তাহলে এইভাবে আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার যদি একটি সাধারণ যদি রিঅ্যাকশন হয়, সাধারণ রিঅ্যাকশনে যেখানে সহগ সমান নয়, সেই ক্ষেত্রে আমরা কি করে প্রেজেন্ট করব, সেখানে হচ্ছে এ এ প্লাস বি বি থেকে ধরো সি সি এবং ডি ডি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে একটা সাধারণ বিক্রিয়া। তার ক্ষেত্রে তাহলে আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি করব না, এটা কি হচ্ছে অন্তরিত হচ্ছে, কমে যাচ্ছে গাঢ়ত্ব, তাহলে 1/a আমরা দেখেছি গাঢ়ত্ব ভিন্ন হলে কোনো একটা রিঅ্যাকশন রেট কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে ডি এ ডিটি, এখানে কি হয়ে যাচ্ছে এটাও অন্তর্হিত হচ্ছে 1/b, তাহলে ডিবি ডিটি। এবার সি উৎপন্ন হচ্ছে, তাহলে 1/c ডিসি ডিটি, আর ডিও কিন্তু উৎপন্ন হচ্ছে, তাহলে 1/d ডি। মোলার গাঢ়ত্ব পরিবর্তন আর সময়ের পরিবর্তন, এইভাবে আমরা কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়ার হার প্রেজেন্ট করে থাকি বা উপস্থাপনা করে থাকি। এখন এই তাৎক্ষণিক বিক্রিয়ার হার আমরা কি করে নির্ণয় করি, দেখো যে তোমার যে লেখচিত্র ছিল সময় বনাম গাঢ়ত্বের যে লেখচিত্র ছিল বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের, তার নতি নির্ণয় করতে গেলে কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়ার হার কিন্তু নির্ণয় করা যায়। কীরকমভাবে, যে আমাদের বিক্রিয়ক পদার্থ ছিল দেখেছিলাম আমরা সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব কমছে, এদিকে গাঢ়ত্ব ছিল, এখানে ছিল সময়। তাহলে আমরা ধরে নিচ্ছি একটি টাইম টি, টি এর রেসপেক্টে এইটা হচ্ছে তার গাঢ়ত্ব বিন্দু, তাহলে এটা আমরা রিঅ্যাকট্যান্ট যেহেতু আর ধরলাম, তাহলে এই আর বরাবর কি করতে হবে, তার একটা স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শক অঙ্কন করে, স্পর্শক যখন অঙ্কন করলে তার এবার নতি নির্ণয় করতে হবে, তাহলে লম্ব বাই ভূমি যদি আমরা বার করি তাহলে কিন্তু আমাদের তাৎক্ষণিক বিক্রিয়ার হার বেরিয়ে যাবে। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি হচ্ছে, রিঅ্যাকট্যান্ট যেটা রয়েছে ধরো এ থেকে বিতে কনভার্ট হচ্ছে, তাহলে এই রিঅ্যাকট্যান্টের কি হচ্ছে, তাহলে মাইনাস ডি এ ডিটি কি হচ্ছে না, এখানে এবার আমাদের নাম দিয়ে দিচ্ছি ও ধরো, সি এটা ডি ধরো, তাহলে এই ক্ষেত্রে এর গাঢ়ত্বের যে পরিবর্তন হচ্ছে সেটা কতটা হচ্ছে পরিবর্তনের হার, সেটা হচ্ছে এই আর যে সিডি যে স্পর্শকটা আছে তার নতিটা, অর্থাৎ এটা সমান হচ্ছে সিডি স্পর্শকের নতি। নতিটা কত হচ্ছে এখানে লম্ব বাই ভূমি, তাহলে নতি হচ্ছে ওসি ডিভাইডেড বাই ওডি। তাহলে এই রকমভাবে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আমরা কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়ার হার লেখচিত্রের যে রয়েছে তার গাঢ়ত্ব বিন্দু এবং তার যে স্পর্শক রয়েছে স্পর্শকের নতি থেকে কিন্তু নির্ণয় করতে পারি। ঠিক একইভাবে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করি, এদিকে আমার ছিল সময়, এখানে ছিল গাঢ়ত্ব, তাহলে আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে। তাই আমরা যদি যে কোনো সময় ধরো টিতে এর গাঢ়ত্ব বিন্দু ধরে নিলাম পি,
তাহলে গাঢ়ত্ববিন্দু বরাবর আমাকে কি করতে হবে, এবার স্পর্শক নির্ণয় করতে হবে। যে স্পর্শকটা আমরা দেখতে পাচ্ছি এইরকম, এবার এর আমি কি করব, নতি নির্ণয় করব। তাহলে তার ক্ষেত্রে গাঢ়ত্বের পরিবর্তন, ধরো এইখানটাতে আমরা ও নাম দিলাম, আর নাম দিয়েছি, এস নাম দিয়েছি, তাহলে সেক্ষেত্রে গাঢ়ত্বের পরিবর্তন কি হচ্ছে, বি আছে প্রোডাক্ট তোমার, তাহলে ডিবি ডিটি। স্পর্শকের নাম হচ্ছে আমাদের আর এস, আর এস স্পর্শকের নতি কত হচ্ছে, লম্ব বাই ভূমি, তার মানে এস ও বা ও এস বাই ও আর। তাহলে এই হয়ে গেল তোমার তাৎক্ষণিক বিক্রিয়ার হার কিভাবে আমরা নির্ণয় করি। এরপরে বিক্রিয়া হারের যদি আমরা এককটা নির্ণয় করি, বিক্রিয়া হারের একক, বিক্রিয়া হারের একক জানতে গেলে বিক্রিয়া হারের সংজ্ঞাটা যদি একটু মনে করি, যে বিক্রিয়া হার কি ছিল না, গাঢ়ত্ব যে পরিবর্তন হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের, তার সঙ্গে আমরা অনুপাত করেছিলাম কার না, যে সময়ের মধ্যে প্রয়োজনীয় যে সময়টা রয়েছে সেই প্রয়োজনীয় সময়টার যদি আমরা অনুপাত করি তাহলে কিন্তু আমরা বিক্রিয়ার হার পেয়ে যাচ্ছিলাম। তাই বিক্রিয়ার হারের যে এককটা হবে, বিক্রিয়ার হারের একক কিসের সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা গাঢ়ত্বের একক উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে আমাদের সময়ের একক। তাহলে গাঢ়ত্বের একক আমরা জানি, মোলার গাঢ়ত্ব যদি কি হচ্ছে, মোল পার লিটার, সময় তুমি পার সেকেন্ড ধরতে পারো, অথবা মোল পার লিটার পার মিনিট হতে পারে। এই তো গেল আমাদের লঘু সমসত্ব দ্রবণ যদি হয়। যদি গ্যাসীয় যদি রিয়াকশন হয় সেই ক্ষেত্রে কি হবে, যে উপাদানগুলো রয়েছে তারাও গ্যাস, তাহলে সেক্ষেত্রে কি হয়, যে মোলার গাঢ়ত্ব আমরা জানি আংশিক চাপের সাথে সমানুপাতিক, তাই গ্যাসীয় কোনো বিকারকের ক্ষেত্রে কিন্তু তুমি মোলার গাঢ়ত্বকে আংশিক চাপের রেসপেক্টেও দেখাতে পারো। তাই এখানে কি হবে, যে এককটা থাকবে অ্যাটমসফিয়ার পার সেকেন্ড বা অ্যাটমসফিয়ার পার মিনিটেও তুমি কিন্তু বার করতে পারবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী যে বিষয়গুলো রয়েছে, এবার সেগুলো আমরা আলোচনা করব। যে বিক্রিয়া হার রয়েছে, গাঢ়ত্বের পরিবর্তন একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে, সেগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথম যে বিষয়টার উপর নির্ভর করে, প্রথম থেকেই যেটা আমরা বলে আসছি, সেটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়কের গাঢ়ত্বের উপর তো অবশ্যই নির্ভর করছে। কি রকম ভাবে নির্ভর করছে না, আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের কিন্তু সমানুপাতিক। যত তোমার গাঢ়ত্ব বেশি হচ্ছে বিক্রিয়ার হার কিন্তু তত বেশি হচ্ছে, গাঢ়ত্ব যত কমছে বিক্রিয়ার হার তত কমে যাচ্ছে। তাই কোনো একটা বিক্রিয়া শুরু যখন হচ্ছে তখন বিক্রিয়কের গাঢ়ত্ব সর্বাধিক থাকছে, বিক্রিয়ার হারও কিন্তু সেই সময় সর্বাধিক থাকছে। তাহলে কেন হচ্ছে এরকম, যদি তুমি বিক্রিয়কের মধ্যে একক আয়তন তুমি যদি নিয়ে নাও, তাহলে যদি গাঢ়ত্ব বেশি থাকে তাহলে এখানে কি হচ্ছে, নাম্বার অফ অ্যাটমস অনেক বেশি হচ্ছে, নাম্বার অফ মলিকিউল অনেক বেশি হচ্ছে, অণুর সংখ্যা অনেক বেশি হচ্ছে। তাহলে একক আয়তনে যেহেতু অণুর সংখ্যা অনেক বেশি হচ্ছে, তাই কিন্তু তাদের মধ্যে যে এফেক্টিভ কলিশন, যে কার্যকরী সংঘাত রয়েছে, সেটার সংখ্যাও বেড়ে যাবে। তাহলে কোনো রিয়াকশন হতে গেলে তো অণুগুলোকে সংঘাত করতে হবে, তারপর তো তাদের বন্ধন ভাঙার পরিস্থিতি আসছে। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব যত বেশি হচ্ছে তত কিন্তু এখানে অণুর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে তাদের কিন্তু কলিশনের সংখ্যাও বেড়ে যাচ্ছে, সংঘাতের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই কিন্তু রিয়াকশন রেট তোমার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে, বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা দেখলাম। দ্বিতীয় হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি। প্রকৃতি কীরকম না, কোনো একটি রাসায়নিক বিক্রিয়া হতে গেলে প্রথমে কি হচ্ছে, যে রিয়াক্ট্যান্টগুলো রয়েছে, রিয়াক্ট্যান্টের অণুগুলো তার রাসায়নিক বন্ধনগুলোকে ভাঙতে হবে।
নিয়ে তাকে পরমাণু স্তরে বা অ্যাটম স্টেটে আনার পর আবার তাদের মধ্যে কি হচ্ছে, বিন্যাস হচ্ছে, নতুন বন্ধন তৈরি হচ্ছে, নিয়ে বিক্রিয়াজাত পদার্থের অণু গঠিত হচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে বিক্রিয়ক পদার্থে যে সমস্ত বন্ধনগুলো ভাঙছে এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে যে সমস্ত বন্ধনগুলো তৈরি হচ্ছে, তাহলে এই যে সংখ্যা, যার মধ্যে বন্ধনের সংখ্যা কম তার ক্ষেত্রে শক্তিও কম লাগছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ার হারটা কিন্তু বিক্রিয়াজাত পদার্থের মধ্যে যে সমস্ত বন্ধন ভাঙছে এবং বিক্রিয়ক পদার্থের মধ্যে যে সমস্ত বন্ধন ভাঙছে এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে যে সমস্ত বন্ধন উৎপন্ন হচ্ছে তার সংখ্যা এবং শক্তির উপর নির্ভর করছে। কীরকম, একটি যদি উদাহরণ নিয়ে নিই আমরা, যেমন ধরো নাইট্রিক অক্সাইডের জারণ ঘটাচ্ছি আমরা, তাহলে জারণের ফলে আমরা জানি নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি তৈরি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটা কিন্তু একটি অতি দ্রুতগতির বিক্রিয়া, ভালো, বেশ রিয়াকশন রেট বেশ দ্রুত। কিন্তু যখন কার্বন মনোক্সাইডের আমরা জারণ ঘটাই সেই কিন্তু রিয়াকশনটা কিন্তু মোটেও তাড়াতাড়ি ঘটে না, বেশ সময় নেয়। কারণ কি, যখন তোমার NO থাকছে, NOর মধ্যে বন্ধন সংখ্যা কত, এনোর মধ্যে দেখো একটা অড ইলেকট্রন থাকে, এর 5টা ইলেকট্রন, তাহলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, আর অক্সিজেনের উপর থাকছে কি না 1 2 3 4 5 6, তাহলে এই হচ্ছে এর মধ্যে দুখানা বন্ধন রয়েছে। কিন্তু কার্বন মনোক্সাইড যখন থাকছে তখন কিন্তু এই ক্ষেত্রে আমরা 3টা বন্ধন দেখতে পাচ্ছি যে তোমাকে ভাঙতে হবে। তার মানে যখন নাইট্রিক অক্সাইড যখন রিয়াকশনটা করছে তাকে রিয়াকশনের মধ্যে যেতে গেলে তাকে কি করতে হবে, দুখানা বন্ধন ভেঙে তাকে প্রোডাক্ট দিতে হচ্ছে। কিন্তু কার্বন মনোক্সাইড যখন প্রোডাক্ট দিচ্ছে তখন কিন্তু 3খানা বন্ধন ভেঙে তোমাকে প্রোডাক্ট দিতে হচ্ছে, যার ফলে কিন্তু এইখানে কিন্তু বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, রিয়াকশন রেট কিন্তু কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে তাই ধীরে হয়ে যাচ্ছে। তাহলে এই হলো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতির উপরে কিভাবে বিক্রিয়ার হার নির্ভর করে। চলে আসি আমরা থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হচ্ছে উষ্ণতা। তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা। উষ্ণতা কি হচ্ছে, যে প্রায় অধিকাংশ রিয়াকশন যে রয়েছে উষ্ণতা বৃদ্ধি করলে আমরা দেখি রিয়াকশন রেট বেড়ে যায়। এখন উষ্ণতা বৃদ্ধি করলে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম বাড়ে। ধরো বেশিরভাগ দেখা যায় সাধারণত 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ানো মানে রিয়াকশন রেট দ্বিগুণ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা, যে কি হচ্ছে, যখন তুমি একটি বিক্রিয়া ঘটছে, ধরো রিঅ্যাক্ট্যান্ট থেকে সেটা প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে ধরো আর আছে, এখানে প্রোডাক্ট রয়েছে, এদিকে বিক্রিয়ার গতি রয়েছে, এখানটাতে শক্তি রয়েছে, এনার্জি। তাহলে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্ট্যান্টকে প্রোডাক্টে কনভার্ট হতে গেলে একটি হার্ডল পেরাতে হচ্ছে, এটাকেই বলা হয় সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই হার্ডল বা এই শক্তি যে রয়েছে, এই শক্তি যে সমস্ত অণুগুলোর মধ্যে থাকবে বা তার বেশি পরিমাণ শক্তি যে সমস্ত অণুগুলোর মধ্যে থাকবে তারা এই হার্ডলটা পেরাতে পারছে। তাহলে কি হচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে যেতে গেলে তাকে এই সক্রিয়করণ শক্তির অধিকারী হতে হচ্ছে। যে সমস্ত অণুগুলো এর অধিকারী হবে তারাই কিন্তু প্রোডাক্ট দিতে পারছে। তাহলে যখনই তুমি রিঅ্যাকশন মিডিয়ামে তুমি উষ্ণতা বাড়াচ্ছ তখন কিন্তু এই সক্রিয়করণ শক্তির অধিকারী অণুর সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু রিঅ্যাকশন রেটও তোমার বেড়ে যাচ্ছে। থার্ড পয়েন্ট হয়ে গেছে, এবার আমরা চলে আসি ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্টে কি বলা হচ্ছে, যে কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হচ্ছে, যে তুমি অসমসত্ব কোনো একটা যদি বিক্রিয়া ঘটে, অসমসত্ব মানে কি, রিয়াকশন মিডিয়াম রয়েছে, কোনটা লিকুইড রয়েছে কোনটা সলিড রয়েছে বিক্রিয়ক, তাহলে এই রকম অসমসত্ব বিক্রিয়ায় যে বিক্রিয়কটা নিচ্ছ তার সারফেস এরিয়া যেটা রয়েছে সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি তুমি বাড়িয়ে দাও তাহলে রিয়াকশন রেট বেড়ে যায়। কীরকমভাবে, যত তুমি পৃষ্ঠতলটা বাড়াবে তত বিক্রিয়কগুলো কী হবে, পাশাপাশি এসে বসার তোমার কি হচ্ছে, এই যদি পৃষ্ঠতল যদি বড় হয় তাহলে কি হচ্ছে, বিক্রিয়কগুলো অনেক বেশি নিজেদের মধ্যে কাছাকাছি আসছে এবং এর ফলে কিন্তু রিয়াকশন রেট কি হচ্ছে না বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে কিন্তু রিয়াকশন রেট বেড়ে যায়। তাই উদাহরণ হিসেবে আমরা নিয়ে নিতে পারি, ধরো ওয়ার্চ রিয়াকশন যখন ঘটছে তখন কি হচ্ছে না, অ্যালকিল হ্যালাইড সোডিয়ামের সাথে রিয়াকশন করছে, নিয়ে অ্যালকেন তৈরি করে দিচ্ছে, এখান থেকে
অ্যালকেন উৎপন্ন হচ্ছে এবং সোডিয়াম আয়োডাইড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে ওয়ার্জ রিয়াকশান, এখানে যে সোডিয়ামটা নিয়েছো সেটা কিন্তু কঠিন বিক্রিয়ক আর এটা হচ্ছে লিকুইড। তাহলে তাই যদি হয় কঠিন বিক্রিয়কের যে সারফেসটা রয়েছে সেটাকে তোমাকে বাড়িয়ে দাও, যদি কিভাবে বাড়ানো যায়, যে বড় একটা দানার পরিবর্তে আমরা তাকে কি করছি না চূর্ণ করে নিচ্ছি, তার ফলে কি হচ্ছে তার সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। তখন কি হচ্ছে এই বিক্রিয়কের কিন্তু যে সারফেস এরিয়া বেড়ে যাওয়ার জন্য কিন্তু বিক্রিয়ার হার বেড়ে যাচ্ছে। 5 নম্বর আমরা চলে আসি অনুঘটক। অনুঘটকের যদি উপস্থিতি থাকে তাহলে তো রিয়াকশন রেট বাড়েই তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। যে আমরা দেখেছি যদি আমরা পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রিপেয়ার করি যে 610 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কি হচ্ছে যে আমরা দেখি রিয়াকশনটা ঘটছে এবং পটাশিয়াম ক্লোরাইড থেকে কিন্তু আমরা অক্সিজেন পেয়ে যাচ্ছি, তাই তো? কীরকমভাবে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পায়? তাহলে এই যে রিয়াকশনটা রয়েছে এইটা যদি অনুঘটকের অনুপস্থিতিতে করা হয় তাহলে 610 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে, কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে দেওয়া হয় তাহলে অনেক কম টেম্পারেচারে প্রায় 240 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কিন্তু রিয়াকশনটা হয়ে যায়। তাহলে এই রকমভাবে আমরা দেখলাম যে বিক্রিয়া হার কিভাবে বিভিন্ন বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাই ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র আমাদেরকে কি বলে দিচ্ছে যে উষ্ণতা যদি স্থির রাখা থাকে, স্থির উষ্ণতায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাহলে স্থির উষ্ণতাতে কি করা হচ্ছে না কোনো একটা মুহূর্তে যখন একটি রাসায়নিক বিক্রিয়া হার তুমি নির্ণয় করতে যাচ্ছ সেই রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের কিন্তু সক্রিয় ভরের সাথে সমানুপাতিক হচ্ছে। যদি তার সহগ 1 হয়, যদি না হয় তাহলে সহগ যেটা থাকছে যে অণুর সংখ্যা থাকছে সেই সমিত সমীকরণ অনুযায়ী অণুর সংখ্যার ঘাতে তাকে তখন উন্নীত করতে হবে। কীরকমভাবে, যে ধরে নিচ্ছি যে ধরো এ বিক্রিয়কটা বিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, তাহলে এর সহগ ধরা গেল এ, এটা বিতে কনভার্ট হচ্ছে। তাহলে ভরক্রিয়ার সূত্র কি বললো আমাকে যে রিয়াকশন রেটটা থাকছে সেই রিয়াকশন রেটটা কি হচ্ছে এর সক্রিয় ভরের সাথে তো সমানুপাতিক হচ্ছেই অবশ্যই, কিন্তু যে সহগটা থাকছে সেই অণুর সংখ্যার ঘাতে কিন্তু তোমাকে উন্নীত করে দিতে হবে, তাহলে এর সাথে কিন্তু সমানুপাতিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভরক্রিয়ার সূত্র। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ভরক্রিয়ার সূত্রে এখানটাতে কি হলো যে যদি তোমার এখানটাতে আর কি হয়ে যাচ্ছে গাঢ়ত্বের যে ভর যে অণুর সংখ্যা থাকছে তার রেসপেক্টে কিন্তু সমানুপাতিক হচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভরক্রিয়ার সূত্র আমাদেরকে গাঢ়ত্বের সঙ্গে কিন্তু যে সমানুপাতিক হচ্ছে, রিয়াকশন রেট থাকছে সেটা কিন্তু রিয়াক্ট্যান্টের মোলার গাঢ়ত্ব, যদি তোমার লঘু সমসত্ব দ্রবণ থাকে তাহলে তার মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হবে। যদি তোমার গ্যাসিয়াস রিয়াকশন হয় অর্থাৎ রিয়াক্ট্যান্ট যেগুলো রয়েছে সেই রিয়াক্ট্যান্টগুলো যদি গ্যাস হয় তাহলে তার ক্ষেত্রে আমরা জানি যে আংশিক চাপ মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, তাহলে মোলার গাঢ়ত্বকেও তুমি আংশিক চাপ দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে ভরক্রিয়ার এই যে সূত্র তুমি পেলে তার রেসপেক্টে কিভাবে বিক্রিয়ার হার আমরা দেখাই। দেখো যে ধরা যাক যে একটি বিক্রিয়া হচ্ছে A প্লাস বি রিয়াকশন করে সি প্লাস ডি তৈরি করছে, তাহলে রিয়াকশন রেট কি বলা হলো যে এর যে গাঢ়ত্ব সক্রিয় ভর তার এবং এখানে আরেকটি বিক্রিয়ক রয়েছে বি তার সাথে সমানুপাতিক হচ্ছে। এবার তোমাকে সমান চিহ্ন আনলে ধ্রুবক চলে এলো এ ইন্টু বি এর গাঢ়ত্ব হয়ে যাচ্ছে। তাহলে এই যে ধ্রুবক এলো এটাকে আমরা বলি যে রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট কনস্ট্যান্ট, আপেক্ষিক হার ধ্রুবক। তাহলে এই রকমভাবে তুমি কি পাচ্ছ না আর ইকুয়াল টু কিন্তু পেয়ে যাচ্ছ, এই একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ। তাহলে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে হার ধ্রুবকটা রয়েছে, এই হার ধ্রুবকটাকে এই হার ধ্রুবকটাতে কিন্তু প্রকৃতপক্ষে যে পরীক্ষালব্ধ তোমার হার সমীকরণ আছে তার সাথে কিন্তু এই ভরক্রিয়ার সূত্র থেকে যে হার সমীকরণ পাচ্ছ সেটা সঙ্গতিপূর্ণ হতেও পারে আবার নাও হতে পারে। কীরকম একটি উদাহরণ দিয়ে যদি আমরা দেখে নিই যে ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড যদি আমি নিই, ভাঙনের ফলে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হয়, দুই অণু ভাঙতে গেলে এখানে 4 হচ্ছে। তাহলে দেখো এইখানটাতে কি হচ্ছে এর যদি আমরা
ভরক্রিয়া সূত্রের সাহায্যে যদি আমরা হার ধ্রুবক বিক্রিয়ার হার নির্ণয় করি, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা ইকুয়াল টু আর ইকুয়াল টু কি হবে, কে ইন্টু N2O5 যেটা রয়েছে এর মোলার গাঢ়ত্ব, তার কি করছি আমরা অণুর সংখ্যার যে ঘাত আছে সেটাতে দেখিয়ে দিচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে পরীক্ষালব্ধ যে হার সমীকরণ পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এই এতে বিক্রিয়াটা হচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে যে আর ইকুয়াল টু এর একক মোলার গাঢ়ত্বেই কিন্তু একক ঘাতের সাথে কিন্তু সমানুপাতিক হচ্ছে। তাহলে ভরক্রিয়ার সূত্র থেকে এই রকম ভাবে তুমি বিক্রিয়ার হার দেখাতে পারছো। বিক্রিয়ার হার সমীকরণ আর একটু আছে, ছোট্ট জিনিস দেখিয়ে দিই। বিক্রিয়ার হার সমীকরণ কি না, বিক্রিয়ার হার সমীকরণ হচ্ছে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার কিন্তু কোনো একটা সমীকরণের মাধ্যমে যে তুমি প্রকাশ করছো, তার অণুর সংখ্যার সাপেক্ষে যেটা প্রকাশ করছো তা সেইভাবে কিন্তু নির্ণীত হয় না বা তার সাথে কোনো সম্পর্ক থাকে না। কোনো রাসায়নিক বিক্রিয়ার হার কিভাবে বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সম্পর্কযুক্ত সেটা শুধুমাত্র পরীক্ষার দ্বারা নির্ণয় করা যায়। পরীক্ষার মাধ্যমে তোমাকে কি করতে হবে না, বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে। প্রথমে বিক্রিয়কগুলোর যে গাঢ়ত্ব রয়েছে তাদের প্রারম্ভিক গাঢ়ত্বটাকে বিভিন্ন গাঢ়ত্বে একটা নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে নাও, বিক্রিয়াটা হোক, এবং প্রত্যেকবার কিন্তু তোমাকে বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে। এরপর বিক্রিয়ার হার কি হচ্ছে, প্রত্যেকবার নির্ণয় করার পর বিক্রিয়ার হারের সাথে যে বিক্রিয়কের গাঢ়ত্ব আছে তার সম্পর্ক প্রতিষ্ঠা করো, তার ফলে যে সমীকরণটা তুমি পাচ্ছ পরীক্ষালব্ধ ফল থেকে সেটাই হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে বিক্রিয়ার হার সমীকরণ যেটা থাকছে সেটা অবশ্যই কিন্তু পরীক্ষালব্ধ যে হার ফলাফল থাকছে সেটা থেকে নির্ণয় করা যাচ্ছে। তার মান কিন্তু কখনোই আমরা ওই সমিত সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারছি না। এইবার ধরো একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে A + B থেকে C + D তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখলাম যে পরীক্ষার মাধ্যমে এ যে রয়েছে এর ঘাত দেখা গেল, গাঢ়ত্বের ঘাত হচ্ছে x আর বি এর গাঢ়ত্বের ঘাত হচ্ছে y। সেক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন আমরা কি করব না, এই যে এখানে কে দিয়ে গুণ করে এখানে x, এখানে হচ্ছে বি এর গাঢ়ত্বের ঘাত হচ্ছে y। তাহলে এই যে ঘাতগুলো পাচ্ছি এই ঘাতগুলো কিন্তু আমরা পরীক্ষার দ্বারাই নির্ণয় করতে পারছি। এখানে সমিত সমীকরণে যে অণুর সংখ্যা থাকছে তার সাথে এটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে। তাহলে এই রকমভাবে বিক্রিয়ার হার সমীকরণের মাধ্যমে আমরা কি করছি না, কোনো একটা রিঅ্যাকশন রেট বা কোনো একটা বিক্রিয়ার হার কিভাবে গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সম্পর্কযুক্ত সেটা জানতে পারছি। ঠিক একইভাবে কে এর মান যদি জানা থাকে তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বে আমরা আর এর মান নির্ণয় করতে পারছি। সেই সঙ্গে কিন্তু বিক্রিয়ার হার থেকে আমরা কি করতে পারছি না, একটা বিক্রিয়ার গতিপথ বা ক্রিয়া কৌশলও কিন্তু নির্ণয় করতে পারছি। আজকে এই পর্যন্তই থাক, এরপরে তোমরা ছোট ছোট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। এই ইউনিটের একটা ছোট্ট অংশ বাদ থাকলো সেটা কিন্তু আমরা পরের দিন আবার শুরু করব।